প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএ ফার্স্ট ইয়ারের যে কোর্সটির উপর আলোচনা করব সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স। আর প্রিন্সিপালস অফ ফিনান্স থেকে যে চ্যাপ্টারের উপর আজকে আমি সেশনটি পরিচালনা করব সেটি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো সিদ্ধান্ত। চ্যাপ্টারটি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। সেই মূলধন কাঠামো সিদ্ধান্ত চ্যাপ্টারটি থেকে আমি আজকে আলোচনা করব মূলধন কাঠামো কি, বা মূলধন কাঠামো কীরূপ হওয়া উচিত, বা কাম্য মূলধন কাঠামো কাকে বলে, এবং মূলধন কাঠামো নির্ধারণে যে সকল বিষয়সমূহ প্রভাব বিস্তার করে সেখান থেকে কিভাবে বিভিন্ন বিকল্পসমূহের মধ্যে শেয়ার প্রতি আয় নির্ণয় করতে হয় এবং কিভাবে বিভিন্ন বিকল্পসমূহ থেকে উত্তম বিকল্প বাছাই করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সেশনটি পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। প্রথমে আমরা জেনে নিব মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার কি। আমরা জানি একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলধন। মূলধনকে ওই প্রতিষ্ঠানের সঞ্জীবনী শক্তিও বলা হয়ে থাকে। তো একটি প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে। তো কিছু উৎস হতে পারে স্বল্পমেয়াদী উৎস, হতে পারে দীর্ঘমেয়াদী উৎস, হতে পারে মধ্যমেয়াদী উৎস। তো প্রতিষ্ঠান যে তিনটি উৎসের কথা বললাম আমি, স্বল্পমেয়াদী উৎস, মধ্যমেয়াদী উৎস, দীর্ঘমেয়াদী উৎস, এই যে মূলধনের দীর্ঘমেয়াদী উৎসসমূহ, সেই দীর্ঘমেয়াদী উৎসসমূহকে নিয়ে মূলধন কাঠামোটা গঠিত। তাহলে মূলধন কাঠামো চ্যাপ্টারে আমরা যে মূলধন নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই হবে দীর্ঘমেয়াদী মূলধনের উৎস। এখন যদি আমরা বলি যে মূলধন কাঠামো কাকে বলে বা ক্যাপিটাল স্ট্রাকচার কাকে বলে, যে সমস্ত দীর্ঘমেয়াদী উৎস হতে প্রতিষ্ঠানের মূলধন সংগৃহীত হয় ওই সমস্ত উৎসকে সমষ্টিগতভাবে ওই প্রতিষ্ঠানের মূলধন কাঠামো বলে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে মূলধন কাঠামো অবশ্যই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উৎসের সাথে সম্পর্কিত। তাহলে মূলধন কাঠামোর আলোচনায় যদি আমরা স্বল্পমেয়াদী মূলধনের উৎস বলি, সেগুলো আলোচনায় আসবে না, শুধুমাত্র প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মূলধনের উৎসসমূহই আলোচনায় অন্তর্ভুক্ত হবে। তো এই দীর্ঘমেয়াদী যে উৎস আছে মূলধন কাঠামোর, সেগুলো কি কি হতে পারে আমরা দেখে নিই। প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে যে দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সাধারণ শেয়ার, তাছাড়া আছে অগ্রাধিকার শেয়ার, তাছাড়া আছে দীর্ঘমেয়াদী ঋণ এবং অবন্টিত মুনাফা বা সংরক্ষিত মুনাফা। তো প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে এই বিষয়গুলো আলোচিত হয়ে থাকে। তো মূলধন কাঠামোতে দীর্ঘমেয়াদী উৎসসমূহ আসবে। সেই দীর্ঘমেয়াদী উৎসসমূহের মধ্যে আছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ এবং অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয়। এই মূলধন কাঠামো চ্যাপ্টারে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আর্থিক কাঠামো বা ফিনান্সিয়াল স্ট্রাকচার। এটি থেকে সম্মান প্রথম বর্ষ পরীক্ষায় পার্ট এতে এই প্রশ্নটি খুবই আসে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী দেখি আমি যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে আর্থিক কাঠামো প্রশ্নটার জায়গায়ও তারা মূলধন কাঠামোর উত্তরটা দিয়ে রাখে, সেটা ভুল হয়। এই মূলধন কাঠামো এবং আর্থিক কাঠামো দুটার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। যদি আমরা বলি আর্থিক কাঠামোটা কি, এই যে আমরা একটু আগে বললাম প্রতিষ্ঠানের মূলধন কাঠামো, এখানে আসছে দীর্ঘমেয়াদী উৎসসমূহ। সেই মূলধন কাঠামোর সাথে
যদি আমরা চলতি দায় যোগ করি তাহলেই হয়ে যাবে সেটা আর্থিক কাঠামো। তাহলে আর্থিক কাঠামোটা কি? আর্থিক কাঠামো হচ্ছে মূলধন কাঠামো যোগ চলতি দায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ, অবন্টিত মুনাফা, ওই বিষয়গুলোর সাথে যদি আমি চলতি দায় যোগ করি তাহলেই পাওয়া যায় আর্থিক কাঠামো। তাহলে আমরা বলতেই পারি মূলধন কাঠামো এবং আর্থিক কাঠামোর মধ্যে আর্থিক কাঠামোর আওতা বড়। আর আর্থিক কাঠামো থেকে যদি আমি চলতি দায় বিয়োগ করি তাহলে মূলধন কাঠামো পাওয়া যায়, বা মূলধন কাঠামোর সাথে চলতি দায় যোগ করলে আর্থিক কাঠামো পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি মূলধন কাঠামোর চিত্র দেখব। এখানে মূলধন কাঠামোতে কি কি বিষয়গুলো আছে দেখো। এখানে আছে ইকুইটি ক্যাপিটাল বা সাধারণ শেয়ার মূলধন, যেটি আছে প্রেফার্ড স্টক, অগ্রাধিকার শেয়ার আছে ডেব্ট বা ডিবেঞ্চার, আছে আদার সোর্সেস। এই যে প্রতিষ্ঠানের মূলধন সংগঠিত হয়েছে, এই মূলধনের মধ্যে অনেকগুলো উৎস কিন্তু দেয়া আছে। খেয়াল করো, এখানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, অন্যান্য উৎস। এই আদার সোর্সেস যদি চলতি দায় হয়ে থাকে বা চলতি উৎস থেকে এসে থাকে তাহলে এই পুরোটা নিয়ে হয়ে যাবে একটা আর্থিক কাঠামো। আর এই আর্থিক কাঠামোর মধ্যে যদি আমরা শুধু দীর্ঘমেয়াদী উৎসসমূহ কল্পনা করি তাহলে সেটা হয়ে যাবে মূলধন কাঠামো। তাহলে আজকের এই মূলধন কাঠামোর চ্যাপ্টারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এ উৎসসমূহ। মূলত ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আমরা লং টার্ম সিকিউরিটিজ সমূহ নিয়ে আলোচনা হয়ে থাকে। এখানে হতে পারে ইকুইটি শেয়ারস, হতে পারে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, হতে পারে ডিবেঞ্চার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মূলধন কাঠামো সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা পেলাম। এখন একটি প্রতিষ্ঠানের মূলধন কাঠামো কেমন হবে অথবা কোন মূলধন কাঠামো প্রতিষ্ঠান নির্বাচন করবে, যে মূলধন কাঠামোটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে সেই মূলধন কাঠামোই কিন্তু প্রতিষ্ঠান নির্বাচন করবে। তাহলে যে মূলধন কাঠামোটা প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ করবে বা সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের মূলধন ব্যয় কম হবে, সেই স্ট্রাকচারটাই কিন্তু প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত হবে। আর তাকে বলা হয়ে থাকে কাম্য মূলধন কাঠামো। অর্থাৎ যে মূলধন কাঠামোতে প্রতিষ্ঠানের সার্বিক মূলধন ব্যয় সর্বনিম্ন হবে এবং প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চ হবে তাকে বলে কাম্য মূলধন কাঠামো বা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা বলি কাম্য মূলধন কাঠামো কাকে বলে, আমি ইতিমধ্যে বলেছি যে মূলধন কাঠামোতে প্রতিষ্ঠানের সার্বিক মূলধন ব্যয় সর্বনিম্ন এবং প্রতিষ্ঠানের মূল্য সর্বোচ্চ হয় তাকেই কাম্য মূলধন কাঠামো বলে। আবার বলা যায় ঋণ এবং ইকুইটির যে সমন্বয় ফার্মের মূল্য সর্বোচ্চ করে তাকে কাম্য মূলধন কাঠামো বলে। তো এই চ্যাপ্টারে আমার কাজ হচ্ছে আমি কাম্য মূলধন কাঠামো নির্ধারণ করব বা মূলধন কাঠামো থেকে যে কাঠামোটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে সেটি আমি বাছাই করব। ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, যেটাকে বলা হয়ে থাকে ইবিআইটির নিরপেক্ষ বিন্দু। এটি আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতেও কাজে লাগবে, আবার থিওরিতেও এই বিষয়টা আসে। ইবিআইটি নিরপেক্ষ বিন্দু বলতে কি বুঝো? আমরা যদি একটি প্রতিষ্ঠানের ধরে নিই মূলধন কাঠামোতে অথবা প্রতিষ্ঠানের মোট মূলধন 10 লক্ষ টাকা প্রয়োজন 10 লক্ষ টাকা, এটি সে 3টি উৎস থেকে সংগ্রহ করতে পারে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র। যদি সে সাধারণ শেয়ার থেকে সংগ্রহ করে 5 লক্ষ, অগ্রাধিকার শেয়ার থেকে সংগ্রহ করে 3 লক্ষ
এবং ঋণপত্র থেকে 2 লক্ষ, তাহলে তিনটি উৎস মিলে হলো 10 লক্ষ। এটি একটি মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার। তাছাড়া ভিন্নভাবে হতে পারে, যেমন সাধারণ শেয়ার থেকে হতে পারে 4 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার থেকে হতে পারে 3 লক্ষ টাকা, এবং দুঃখিত, এই 10 লক্ষ টাকা সাধারণ শেয়ার থেকে যদি 4 লক্ষ টাকা হয়, অগ্রাধিকার শেয়ার থেকে হতে পারে 3 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, এবং বাকি 3 লক্ষ টাকা হতে পারে ঋণপত্র থেকে, তাহলেও কিন্তু 10 লক্ষ টাকা হয়। এই যে 10 লক্ষ টাকা মূলধন কাঠামো সংগ্রহের দুটি উৎস বললাম। হ্যালো, ঠিক আছে, ওকে। দুঃখিত, আমাকে একটা জরুরি কল রিসিভ করতে হয়েছিল। তো ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি থেকে আমি আলোচনা করছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই আমি উদাহরণ দিয়েছিলাম যে একটি প্রতিষ্ঠানের 10 লক্ষ টাকা মূলধন প্রয়োজন, সে 10 লক্ষ টাকা সে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারে। এর মধ্যে আমি বলেছিলাম সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণপত্র, তিনটি উৎস থেকে আমি ধরে নিয়েছিলাম। সাধারণ শেয়ার থেকে 5 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার থেকে 3 লক্ষ টাকা এবং ঋণপত্র থেকে 2 লক্ষ টাকা। এটি একটি মূলধন কাঠামো হয়েছে। তাছাড়া ভিন্নভাবে সে 10 লক্ষ টাকা তিনটি উৎস থেকে মিল করতে পারে বা সংগ্রহ করতে পারে। তো আলাদা আলাদা যে উৎস থেকে সে সংগ্রহ করবে, এই সবগুলো নিয়ে একটা কাঠামো গঠিত হবে। তো এক একটা মূলধন কাঠামোতে এক এক ধরনের ইপিএস হবে বা আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়। এক এক উৎস থেকে মূলধন সংগ্রহ করলে শেয়ার প্রতি আয় কিন্তু ডিফার করে বা ভিন্ন হয়। তো এই ইনডিফারেন্স পয়েন্টটা কখন হয়? ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বলতে ইবিআইটির এমন একটা পরিমাণকে বোঝায় যে পরিমাণ ইবিআইটিতে প্রতিষ্ঠানের বিভিন্ন বিকল্প সমূহের মধ্যেও শেয়ার প্রতি আয় সমান হবে। তাহলে ইবিআইটি নিরপেক্ষ বিন্দুটা কখন হবে? ইবিআইটি নিরপেক্ষ বিন্দু বলতে এমন এক পরিমাণ ইবিআইটিকে বোঝাবে যে পরিমাণ ইবিআইটিতে বিভিন্ন বিকল্প সমূহের মধ্যেও ফার্মের শেয়ার প্রতি আয় সমান থাকবে। তাহলে যদি আমরা বলি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি ইজ দি লেভেল অফ ইবিআইটি, মানে ইবিআইটির এমন একটা লেভেল বা স্তর যাতে আর্নিং পার শেয়ার ইজ ইকুয়াল, শেয়ার প্রতি আয় সমান হবে ফর 2 or more অল্টারনেটিভ ক্যাপিটাল স্ট্রাকচার। তো ক্যাপিটাল স্ট্রাকচার দুটি অথবা তিনটি যে কোনো স্ট্রাকচার থাকতে পারে। এই স্ট্রাকচার সমূহের মধ্যে বা বিকল্প সমূহের মধ্যে যে কোনো ক্ষেত্রে শেয়ার প্রতি আয় সমান হবে। তো এই ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিটা আমরা আজকের যে প্রবলেমটি সলভ করব সেখান থেকে একটু ভালো ধারণা পাবে তোমরা, আমি আশা করি। তো এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি কখন হবে, যখন দুটি বিকল্প ধরে নিয়েছি আমরা, বিকল্প 1 এবং বিকল্প 2, দুটি বিকল্পের ক্ষেত্রেই যদি আর্নিং পার শেয়ার ইকুয়াল হয়, তখন ওই পরিমাণ ইবিআইটিকেই বলা হবে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। তাহলে ইবিআইটি নিরপেক্ষ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু বা এমন ইবিআইটির পরিমাণ যে পরিমাণ ইবিআইটিতে বিভিন্ন বিকল্প সমূহের মধ্যে শেয়ার প্রতি আয় সমান হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের যে মূল আলোচনা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন বা মূলধন কাঠামো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা দিব এবং এই চ্যাপ্টারের যে সিদ্ধান্তের কাজ, সে কাজটি আমরা একটি প্রবলেম সলিউশনের মাধ্যমে বুঝিয়ে দিব যে আমরা কি সিদ্ধান্তটা মূলত দিব। এজন্য আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি আগে প্রশ্নটি দেখে নিই। এবিসি লিমিটেড হ্যাজ দি ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। এবিসি লিমিটেডের
নিম্নের মূলধন কাঠামো আছে বর্তমানে। তার মূলধন কাঠামোতে আছে ইকুইটি টাকা 100 পার শেয়ার, প্রতি শেয়ারের দাম 100 টাকা, আর ইকুইটি ক্যাপিটাল আছে তার 10 লক্ষ টাকা। আছে 12% ডেপ্ট 5 লক্ষ টাকা। তাহলে এবিসি লিমিটেডের যে ক্যাপিটাল স্ট্রাকচার, সেই ক্যাপিটাল স্ট্রাকচারে মোট ক্যাপিটাল হচ্ছে 15 লক্ষ টাকা। আর এই 15 লক্ষ টাকা দুটি উৎস থেকে সংগৃহীত হয়েছে। দেখো, একটি হচ্ছে ইকুইটি বা সাধারণ শেয়ার থেকে 10 লক্ষ টাকা এবং ঋণ থেকে সংগৃহীত হয়েছে 5 লক্ষ টাকা। এটি একটি ক্যাপিটাল স্ট্রাকচার। দি কোম্পানি উইশেস, কোম্পানি চায় টু রেইজ, বৃদ্ধি করতে টাকা 5 লাখ, 5 লাখ টাকা সংগ্রহ করতে চায় বা বাড়াতে চায় ফর এক্সপানশন প্রোগ্রাম। কোম্পানি সম্প্রসারণ কার্যক্রমের জন্য 5 লক্ষ টাকা সংগ্রহ করতে চায়। দি ফলোইং অল্টারনেটিভস আর অ্যাভেলেবল, তার জন্য নিচের যে বিকল্পসমূহ তা আছে। কি কি বিকল্প আছে? বিকল্প 1 বা অল্টারনেটিভ 1 এ আছে 100% ইকুইটি। তার মানে তার অতিরিক্ত যে 5 লক্ষ টাকা প্রয়োজন, সে 5 লক্ষ টাকার 1 নম্বর বিকল্প হচ্ছে সে 100% বা 5 লক্ষ টাকার পুরোটা ইকুইটির মাধ্যমে সংগ্রহ করতে পারে। বিকল্প 2 50% ইকুইটি থেকে এন্ড 50% ডেপ্ট, ঋণ থেকে, এট দি রেট অফ 12%, বা সে যে ঋণ থেকে 50% আনবে সেখানে সুদ দিতে হবে 12% হারে। তাহলে এখান থেকে আমরা আবার মূল অঙ্কটাতে চলে যাই। দেখো, এবিসি কোম্পানির বর্তমান ক্যাপিটাল স্ট্রাকচারে 15 লক্ষ টাকা আছে। এখন কোম্পানি তার সম্প্রসারণ কার্যক্রমের জন্য আরো 5 লক্ষ টাকা কোম্পানির দরকার। এই 5 লক্ষ টাকা সংগ্রহের জন্য তার কাছে যে অল্টারনেটিভস গুলো আছে, এর মধ্যে অল্টারনেটিভ 1 হচ্ছে পুরো টাকাটাই সে ইকুইটি থেকে আনবে 100%। 2 হচ্ছে 50% টাকা, মানে হচ্ছে 5 লক্ষর 50% হচ্ছে 2,50,000। এই 2,50,000 টাকা আনবে ইকুইটি থেকে, এবং আর যে বাকি 50% মানে 2,50,000 সেটা আনবে ডেপ্ট বা ঋণ থেকে, আর ঋণের সুদ হবে 12% হারে। তো এবিসি লিমিটেডের আরেকটি বিকল্প আছে। এই 5 লক্ষ টাকা সে 100% বা পুরোটা ঋণ থেকে সংগ্রহ করতে পারে। তাহলে এবিসি লিমিটেড যে অতিরিক্ত 5 লক্ষ টাকা সম্প্রসারণের জন্য সংগ্রহ করতে চায়, তার জন্য তার কাছে 3টি বিকল্প আছে। এখন আরো কিছু তথ্য দেয়া আছে। দ্য এক্সপেক্টেড ইবিআইটি ইজ 20 লাখ, বা প্রত্যাশিত ইবিআইটি 20 লক্ষ টাকা দেয়া আছে। দি ট্যাক্স রেট ইজ 40%, যেখানে করের হার হচ্ছে 40%। রিকোয়ার্ড, আমাদেরকে কি করতে হবে? রিকোয়ার্ড এতে বলা আছে ক্যালকুলেট দি ইপিএস, আর্নিং পার শেয়ার গণনা করো বা শেয়ার প্রতি আয় গণনা করো, এন্ড হুইচ ওয়ান উড ইউ প্রেফার, এবং এই উপরের যে অল্টারনেটিভগুলো আছে এর মধ্যে কোনটি তুমি প্রেফার করো বা সবচেয়ে ভালো মনে করো। এই কোম্পানির 5 লক্ষ টাকার যে সংগ্রহ করতে চায়, এই 5 লক্ষ টাকার যে 3টি উৎস আছে, কোন উৎসটি তুমি প্রেফার করো? তাহলে এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে দেখতে হবে অল্টারনেটিভ 1 এ শেয়ার প্রতি আয় কত আসে, অল্টারনেটিভ 2 তে শেয়ার প্রতি আয় কত আসে, এবং 3 তে শেয়ার প্রতি আয় কত আসে। এটা বলেছে প্রথম ইপিএস বের করো, বার্নিং পার শেয়ার বের করো। তাহলে যেটার আর্নিং পার শেয়ার বেশি হবে ওইটা আমরা প্রেফার করব। তাহলে এর জন্য আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। তার আগে এখান থেকে আমরা একটা বিষয় দেখে নিই। বর্তমানে কোম্পানির যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে সেখানে ইকুইটি 10 লক্ষ টাকা, প্রতিটার দাম যদি 100 টাকা হয়, তাহলে আমরা 10 লক্ষকে যদি 100 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের নাম্বার অফ শেয়ারস আসে 10,000।
বর্তমানে কোম্পানির নাম্বার অফ শেয়ার আছে কিন্তু 10,000। আবার বর্তমানে যে ডেপ্ট আছে, ঋণের সুদ আছে 5 লক্ষ টাকার 12%, আসে হলো 60,000 টাকা। এটা বর্তমানে আছে। এই যে বর্তমানে যে বিষয়গুলো আছে এটা কিন্তু অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3 তিনটাতেই যাবে। কিন্তু অতিরিক্ত যে 5 লক্ষ টাকা কোম্পানি সম্প্রসারণ কাজের জন্য সংগ্রহ করতে চায়, এই 5 লক্ষ টাকার যে অল্টারনেটিভ 1-এ শুধুমাত্র ইকুইটি যাবে, এখানে ডিবেঞ্চার নেই। 2-তে আছে ইকুইটি আর ডেপ্ট, এবং 3-তে আছে শুধু ডেপ্ট। এজন্য আমরা প্রথমে একটা ওয়ার্কিং করে নেব। তো যে ওয়ার্কিংটা করব সেটি হচ্ছে ডিটেলস অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। এখানে 2 এবং 3 হবে। প্রথম হচ্ছে এক্সিস্টিং শেয়ারস। আমরা তিনটি বিকল্পের ক্ষেত্রেই আগে ক্যালকুলেশন করে নিব তিনটি বিকল্পে প্রত্যেকটাতে নাম্বার অফ শেয়ার এখন কত। তো এক্সিস্টিং শেয়ারস বর্তমানে প্রত্যেকটি বিকল্পের জন্য 10,000 শেয়ার আছে, আমি আগেই বলেছিলাম। এখানে আমরা অ্যাড করব নিউ শেয়ারস, নতুন শেয়ারগুলো। তো আমরা আগে দেখেছি অল্টারনেটিভ 1-এর ক্ষেত্রে সে 5 লক্ষ টাকা 100% ইকুইটিতে কিনেছে। তাহলে 5 লক্ষ টাকা যদি 100 টাকা করে শেয়ার হয়, নতুন আরো 5,000 শেয়ার হয়। অল্টারনেটিভ 2-তে দেখেছি 2,500 শেয়ার হয়, মানে 2,50,000 টাকা শেয়ার থেকে সংগ্রহ করে 2,50,000-কে 100 টাকা দিয়ে ভাগ দিলে 2,500 আসে। অল্টারনেটিভ 3-তে কোনো টাকা শেয়ার থেকে সংগৃহীত হয়নি। আমরা যদি আগের প্রশ্নটা দেখি তাহলে অল্টারনেটিভ 3-তে 100% ডেপ্ট থেকে টাকাটা সংগ্রহ করবে, কোনো প্রকার ইকুইটি নেই। তাহলে এক্সিস্টিং শেয়ারসের সাথে আমরা নিউ শেয়ার যদি যোগ করি তাহলে পাওয়া যায় টোটাল নাম্বার অফ শেয়ারস। আর টোটাল নাম্বার অফ শেয়ারস অল্টারনেটিভ 1-এর ক্ষেত্রে 15,000, আমি বলেছি এখানে 2 হবে। অল্টারনেটিভ 2-এর ক্ষেত্রে 12,500 শেয়ারস, অল্টারনেটিভ 3-এর ক্ষেত্রে 10,000 শেয়ারস। এটা আমাদের মূল অঙ্ক সমাধান করতে কাজে লাগবে। তাহলে আমরা এখানে বের করে নিলাম প্রতিষ্ঠানের বিভিন্ন অল্টারনেটিভের মধ্যে শেয়ারের সংখ্যা। তারপর আছে ইন্টারেস্ট। এক্সিস্টিং ইন্টারেস্ট, বর্তমানে কোম্পানির 5 লক্ষ টাকা ডেপ্ট ছিল, 12% ইন্টারেস্টে আসে 60,000 টাকা। এটা তিনটি বিকল্পের মধ্যে 60,000 টাকা হবে, কারণ এটা বর্তমানে আছে। আর নিউ ইন্টারেস্ট হবে যে নতুন 5 লক্ষ টাকা সংগ্রহ করতে চায় তার জন্য। অল্টারনেটিভ 1-এ সে কোনো প্রকার ডেপ্ট নেয়নি, এজন্য ইন্টারেস্ট হবে না। অল্টারনেটিভ 2-তে সে 2.5 লক্ষ টাকা বা 50% ডেপ্ট থেকে নিয়েছে, 2.5 লক্ষ টাকার 12% ইন্টারেস্ট 30,000 টাকা আসে। অল্টারনেটিভ 3-তে সম্পূর্ণ টাকা বা 5 লক্ষ টাকা সে ডেপ্ট থেকে সংগ্রহ করেছে, 12% আসে 60,000। তাহলে টোটাল ইন্টারেস্ট আমরা যোগ করে পাই 60,000, 90,000, 1,20,000। এই ওয়ার্কিংটা আমি ছকে তৈরি করেছি, এটা তোমরা ছক না করে করলে হবে। এখন আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 1-এ। রিকোয়ারমেন্ট 1-এ বলা আছে ক্যালকুলেট দি ইপিএস। আমরা এখন ইপিএস গণনা করব এবং কোন অল্টারনেটিভটা ভালো বা প্রেফার করে সেটা আমরা নির্ধারণ করব। ক্যালকুলেশন অফ ইপিএস। ইপিএস নির্ণয় করতে আমরা ডিটেলস অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2 এবং অল্টারনেটিভ 3 ছক তৈরি করলাম। তো আমাদের মূল প্রশ্নে কিন্তু দেয়া আছে ইবিআইটি 20 লক্ষ টাকা। তো আমরা লিখলাম ইবিআইটি 20 লক্ষ টাকা, তিনটি অল্টারনেটিভে লিখলাম। ইবিআইটি থেকে প্রথম বাদ দিতে হবে আয় বা ইন্টারেস্ট। ইবিআইটি হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এই আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস থেকে যদি আমরা ইন্টারেস্ট বাদ দিই, যে ইন্টারেস্ট আমরা আগের ওয়ার্কিংয়ে বের করেছি, তাহলে পাওয়া যায় ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্সেস। আর্নিং বিফোর ট্যাক্সেস থেকে আমরা ট্যাক্স বাদ দিব @40%। তো আমাদের মূল প্রশ্নে দেয়া আছে ট্যাক্স 40%। 40% ট্যাক্স বাদ দিলাম, আর ট্যাক্সটা ধরবো হচ্ছে ইবিটির উপর, আর্নিং বিফোর ট্যাক্সের উপর। এই যে 19,40,000 টাকা আছে, এটার 40% ট্যাক্স ধরলাম। আর্নিং বিফোর ট্যাক্স থেকে 40% ট্যাক্স বাদ দেওয়ার পরে আসছে ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স, 11,64,000 টাকা আসছে।
আর অল্টারনেটিভ 2 তে আসছে 11,46,000 টাকা, অল্টারনেটিভ 3 তে আসছে 11,28,000 টাকা। তাহলে ইএটি বের করলাম। এখন আরেকটি বিষয় তোমাদের একটু খেয়াল রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো। আমরা যদি সিদ্ধান্ত দিতে চাই কোন বিকল্পটি ভালো, তাহলে অবশ্যই আমাদের ইবিআইটি দেয়া থাকতে হবে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস দেয়া থাকতে হবে। আর আজকের প্রশ্নে কিন্তু ইবিআইটি দেওয়া ছিল 20 লক্ষ টাকা, আমরা লিখলাম। ইবিআইটি থেকে প্রথম আমরা ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট বাদ দিলে আয়টা চলে যাবে, আয়টা চলে গেলে থাকবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স থেকে যখন ট্যাক্স বাদ দিব তখন বিফোর ট্যাক্স হয়ে যাবে আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স বা ইএটি। এখন ইএটি বের করার পরেও অঙ্কে যদি প্রেফারেন্স শেয়ার থাকে, একটু খেয়াল করো, আমাদের আজকের অঙ্কে কিন্তু প্রেফারেন্স শেয়ার ছিল না। যদি প্রেফারেন্স শেয়ার থাকতো তাহলে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড যেটা থাকতো সেই ডিভিডেন্ডটা আমরা ইএটি থেকে বাদ দিতাম। কিন্তু আজকের অঙ্কে প্রেফারেন্স শেয়ার না থাকাতে আমরা প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ডটা বাদ দিইনি, শুধু ইএটি পর্যন্তই রেখেছি। তো 3টি ইএটি আমরা বের করেছি। নিচে লিখবো নাম্বার অফ শেয়ারস। এই নাম্বার অফ শেয়ারস আমরা কোথায় পেলাম? প্রথম যে ওয়ার্কিংটা করেছি সেখানে 15,000 শেয়ার, অল্টারনেটিভ 2 তে 12,500 শেয়ার, অল্টারনেটিভ 3 তে হচ্ছে 10,000 শেয়ার। এখন আমরা ইপিএস এর সূত্র লিখতে পারবো। আমরা জানি ইপিএস বা আর্নিং পার শেয়ার ইকুয়াল টু ইএটি বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ইপিএস এর সূত্র হচ্ছে ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এখানে অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে ইএটি হচ্ছে 11,64,000 আর নাম্বার অফ শেয়ারস হচ্ছে 15,000। এই 11,64,000 কে যদি আমরা 15,000 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আর্নিং পার শেয়ার বা ইপিএস আসে 77.6 টাকা। আর অল্টারনেটিভ 2 তে যে 11,46,000 ইএটি আছে সেটাকে আমরা যদি নাম্বার অফ শেয়ারস দিয়ে ভাগ দেই তাহলে ইপিএস আসে 91.68 টাকা। অল্টারনেটিভ 3 তে যদি আমরা ইএটি কে নাম্বার অফ শেয়ারস দিয়ে ভাগ দিই তাহলে আসে 112.8 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অল্টারনেটিভের মধ্যে ইপিএস কিন্তু 3 রকম হয়েছে। তাহলে আমরা যেহেতু ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয় যত বেশি হবে ততই ভালো হবে, মঙ্গল হবে প্রতিষ্ঠানের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অল্টারনেটিভ 1, 2 এবং 3 তিনটির মধ্যে অল্টারনেটিভ 3টা বেশি ভালো, কারণ সেখানে শেয়ার প্রতি আয় বেশি। তাহলে আমাদেরকে এখন ডিসিশন দিতে হবে। ডিসিশনটা কি দিব? সিন্স দি ইপিএস অফ অল্টারনেটিভ 3 ইজ দি হাইয়েস্ট। আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিভ 3 এর ইপিএসটা হাইয়েস্ট। যেহেতু অল্টারনেটিভ 3 এর শেয়ার প্রতি আয় সবচেয়ে বেশি, অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড। এখানে যে তিনটা অল্টারনেটিভ আছে, এই 5 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য এবিসি লিমিটেডের উচিত অল্টারনেটিভ 3 সিলেক্ট করা, কারণ অল্টারনেটিভ 3 তে আর্নিং পার শেয়ার সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের রিকোয়ার এ কমপ্লিট হয়ে গেল, যেখানে বলা হয়েছিল ক্যালকুলেট ইপিএস। আমরা ইপিএস গণনা করলাম, 3টি হয়েছে। আবার বলেছিল যে হুইচ ওয়ান উড ইউ প্রেফার, তুমি কোনটি সবচেয়ে বেশি পছন্দ করবে। আমরা পছন্দ করব অল্টারনেটিভ 3, কারণ অল্টারনেটিভ 3 তে শেয়ার প্রতি আয় সবচেয়ে বেশি। তো আমাদের রিকোয়ার্ড 2 তে কি ছিল তা যদি আমরা একটু দেখে নেই, বা রিকোয়ার্ড বি তে কি ছিল। রিকোয়ার্ড বি তে বলেছে ক্যালকুলেট দি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বিটুইন 1 and 2। তার মানে এখানে যে অল্টারনেটিভ 1 এবং 2 আছে, এই 1 এবং 2 এর মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করো। ইবিআইটি বের করতে বলা হচ্ছে, তার মানে হচ্ছে ইবিআইটির এমন একটা নিরপেক্ষ বিন্দু বা পরিমাণ বের করতে বলা হয়েছে যেখানে শেয়ার প্রতি আয় সমান হবে। আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে অল্টারনেটিভ 1 এবং 2 এই দুটির মধ্যে যখন ইবিআইটি 20 লক্ষ টাকা হয় তখন কিন্তু শেয়ার প্রতি আয় সমান হয় না। একটাতে হয় 77.6, আরেকটাতে হয় 91.68। শেয়ার প্রতি আয়টা কিন্তু ডিফার করে। আর আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে অল্টারনেটিভ 1 এবং 2 এর মধ্যে এমন একটা ইবিআইটি বের করো যেখানে ইপিএসটা সমান হবে বা ইনডিফারেন্স পয়েন্ট হবে, নিরপেক্ষ বিন্দু হবে। এটার জন্য আমরা
ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করব বিটুইন অল্টারনেটিভ 1 এন্ড অল্টারনেটিভ 2, এটা হচ্ছে রিকোয়ার্ড বি। তো আরেকটা বিষয় খেয়াল করো তোমরা, এখানে আমি আগেই বলেছি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি তখনই হবে যখন দুটি অল্টারনেটিভে ইপিএস সমান হবে, ইপিএস 1 ইকুয়াল টু ইপিএস 2। তো এখানে যে আমি সূত্রটি ব্যবহার করেছি এটা আসলে এতটা মুখস্থ রাখার প্রয়োজন নেই, তোমরা যদি বুঝে থাকো। মূলত এটা কিন্তু হিন্টস, এতটুকু সূত্রের অংশ। এখানে ইবিআইটি থেকে এখানে টি পর্যন্ত, আর এটা আমি হিন্টস দিয়ে রেখেছি বোঝার জন্য যে ইনডিফারেন্স পয়েন্ট তখনই হবে বা সূত্রটা এরকম হবে ইপিএস 1 ইকুয়াল টু ইপিএস 2, দুটি ইপিএস যদি সমান হয় তখনই হবে। এটা হিন্টস ব্যবহার করেছি আমি। তো ইপিএস এর সূত্র লিখব আমরা, সূত্রের মূল সূত্রের এক পাশে লিখব ইপিএস এর সূত্র, ওই পাশে লিখব ইপিএস এর জন্য সূত্র লিখব। তো ইপিএস এর সূত্র কি আমরা জানি, ইপিএস এর সূত্র হচ্ছে ইএটি বাই নাম্বার অফ শেয়ার। আমরা এই সূত্রটাই কিন্তু এখানে ব্যবহার করেছি, ইপিএস এর সূত্র ইএটি বাই নাম্বার অফ শেয়ার। এখানে ইএটি কিভাবে বের করেছিলাম আমরা, ইবিআইটি থেকে প্রথম ইন্টারেস্ট বাদ দিয়েছিলাম, হয়েছিল ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়েছিলাম, হয়ে গিয়েছিল ইএটি। সেই ইএটি কে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে আমরা ইপিএস বের করেছিলাম। ঠিক এখানে একইভাবে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়েছি, বের হলো ইবিটি, ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিয়েছি, বের হলো ইএটি। সেই ইএটি কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করেছি। তো সূত্রটা আসলে মুখস্থ না করলেও চলবে, তুমি যদি এটা মনে রাখতে পারো ইনডিফারেন্স তখনই হবে যখন দুটি ইপিএস সমান হবে, তাহলে দুপাশে আমরা ইপিএস এর সূত্র লিখব। কিন্তু ইপিএস এর সূত্র ইএটি বাই নাম্বার অফ শেয়ার আমরা কেন লিখলাম না, কারণ ইএটি পর্যন্ত আমরা যেতে পারবো না, কারণ আমাদের এখানে কিন্তু ইবিআইটি দেওয়া নেই, কাজেই আমরা সূত্রটা এভাবে লিখতে হবে। এখন আমরা মান বসাবো সূত্রে। আমরা যদি মান বসাই, এখানে ইবিআইটি তো নেই, আমাদের ইবিআইটি বের করতে হবে, মাইনাস ইন্টারেস্ট বসালাম অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে ইন্টারেস্ট 60,000 টাকা ছিল, ইনটু 1 মাইনাস টি হচ্ছে ট্যাক্স রেট 40% ছিল, আমি 0.40 লিখেছি, ভাগ করলাম নাম্বার অফ শেয়ার, অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার, অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার ছিল 15,000 শেয়ার, ইকুয়াল টু আবার ইবিআইটি লিখলাম মাইনাস ইন্টারেস্ট। এখানে অল্টারনেটিভ 2 এর ক্ষেত্রে যে ইন্টারেস্টটা ছিল, 2 এর ক্ষেত্রে ইন্টারেস্ট ছিল 90,000 টাকা, লিখলাম 1 মাইনাস টি, ট্যাক্স রেট 40% ছিল, আমি 0.40 লিখলাম, আর অল্টারনেটিভ 2 এর ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার 12,500। আমি শুধু মান বসালাম, তোমরা খেয়াল রাখবে এখানে NS1 মানে নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ 1 এর, আর NS2 মানে অল্টারনেটিভ 2 এর নাম্বার অফ শেয়ার। এখানে এই পাশে সকল তথ্য অল্টারনেটিভ 1 এর, এই পাশে সকল তথ্য অল্টারনেটিভ 2 এর। পরবর্তী লাইন ইবিআইটি মাইনাস 60,000 টাকা ঠিক রইল, 1 থেকে যদি আমরা 0.40 বিয়োগ করি 0.60 থাকে, এখানে একইভাবে 0.60 থাকে। তোমরা একটু খেয়াল করো, এখানে 15,000 ছিল এবং 12,500 আছে, এখানে আমরা যদি 1000 দিয়ে উভয় পক্ষকে গুণ করি তাহলে কাটাকাটি হয়ে কিন্তু থাকে 15, আর এখানে থাকে হচ্ছে 12.5। এখানে আমরা লিখতে পারবো যে মাল্টিপ্লাইং বাই 1000 অন বোথ সাইডস, উভয় পাশে আমরা 1000 দিয়ে গুণ করেছি। যদি এখানে 1000 দিয়ে গুণ করি আমরা, তো 0 0 0 তিনটা শূন্য কাটা যায়, এখানে যদি 1000 দিয়ে গুণ করি 0 0 কাটা যায় এবং 5 এর আগে দশমিক চলে আসে। পরবর্তী যে কাজটা করব, এখানে 0.60 দিয়ে ইবিআইটি এবং 60,000 দুটাকেই গুণ করব। তো গুণ করলে কি হয়, ইবিআইটি ইন্টু 0.60 মানে 0.60 ইবিআইটি মাইনাস 60,000 ইন্টু 0.60 আসে 36,000। এখানে একইভাবে 0.60 ইবিআইটি মাইনাস 90,000কে 0.60 দিয়ে গুণ দিলে 54,000 টাকা আসে। তো নিচে 15 এবং 12.5 সেটা ঠিক থাকলো। পরবর্তীতে আমরা যেটা করব, আড়াআড়ি গুণ করব। তো 15 দিয়ে এই উপরের এই অংশকে গুণ, আবার 12.5 দিয়ে এই অংশকে গুণ। আমরা
আড়াআড়ি বা কোনাকুনি গুণ করলাম। এখন আমরা যদি 15 দিয়ে এই অংশ পুরোটাকে গুণ দিই তাহলে কি আসে? 15কে 0.60 দিয়ে গুণ দিলে আসে 9 ইবিআইটি মাইনাস 54,000কে যদি আমরা 15 দিয়ে গুণ দিই আসে 8,10,000 টাকা ইকুয়াল টু 12.5কে যদি আমরা 0.60 ইবিআইটি দিয়ে গুণ দিই তাহলে আসে 7.5 ইবিআইটি মাইনাস 12.5কে আবার 36,000 দিয়ে যদি গুণ দিই আসে 4,50,000। পরবর্তীতে 9 ইবিআইটি থেকে আমরা 7.5 ইবিআইটি বিয়োগ করব এবং 8,10,000 থেকে 4,50,000 বিয়োগ করব, তাহলে আসে implies 1.5 ইবিআইটি ইকুয়াল টু 3,60,000 টাকা। এখন আমরা যদি ইবিআইটিটা বামে রেখে 1.5কে ভাগ হয়ে যাবে ওপাশে গিয়ে, implies ইবিআইটি ইকুয়াল টু 3,60,000 ডিভাইডেড বাই 1.5, তাহলে ইবিআইটি আসে 2,40,000। তার মানে আমাদের রিকোয়ারমেন্ট 2তে বলা হয়েছিল ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করার জন্য বা ইবিআইটি নিরপেক্ষ বিন্দু বের করার জন্য। আমরা ইবিআইটি নিরপেক্ষ বিন্দু বের করেছি 2,40,000। সো দি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি ইজ টাকা 2,40,000। এই 2,40,000 টাকা দিয়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যদি ইবিআইটি 2,40,000 টাকা হয় তাহলে অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 অর্থাৎ যে দুটি বিকল্প বলা হয়েছে সে দুটি বিকল্পের মধ্যে শেয়ার প্রতি আয় সমান হবে। যখন ইবিআইটি 20 লক্ষ টাকা ছিল তোমরা খেয়াল করো তখন কিন্তু শেয়ার প্রতি আয় সমান হয়নি, ভিন্ন হয়েছে। আর এখন আমরা যে ইবিআইটি 2,40,000 বের করেছি এই 2,40,000 টাকা দিয়ে যদি আমরা শেয়ার প্রতি আয় বের করি তাহলে দুটি বিকল্পের মধ্যে শেয়ার প্রতি আয় সমান হবে। এটা আমরা এখন একটি ভেরিফিকেশন টেবিল বা কনফার্মেশন টেবিলের মাধ্যমে গণনা করে দেখাবো যে আসলেই ইবিআইটি 2,40,000 টাকা হলে শেয়ার প্রতি আয় সমান হয়। তাহলে এখন আমরা করব ভেরিফিকেশন টেবিল। ছক আগের মতোই থাকবে, ডিটেইলস অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 3, অল্টারনেটিভ 2। 3 দরকার নেই, কারণ হচ্ছে আমাকে শুধু দুটি অল্টারনেটিভের ক্ষেত্রে ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করতে বলা হয়েছিল, 3 বলা হয়নি। তো ঠিক আগের মতোই আমরা ইবিআইটি লিখলাম যেটা আমরা গণনা করেছি 2,40,000। 2,40,000 ইবিআইটি থেকে লেস করব ইন্টারেস্ট। অল্টারনেটিভ 1 এ ছিল 60,000 টাকা, অল্টারনেটিভ 2 তে ছিল 90,000 টাকা। তো ইবিআইটি থেকে ইন্টারেস্ট লেস করলে পাওয়া যায় ইবিটি। অল্টারনেটিভ 1 এ আসছে 1,80,000 টাকা, অল্টারনেটিভ 2 তে 2,40,000 থেকে 90,000 বিয়োগ করলে আসছে 1,50,000 টাকা। সেই ইবিটি থেকে আমরা লেস করব ট্যাক্স এট দি রেট অফ 40%। ট্যাক্স 1,80,000 টাকার উপর 40%-এ আসে 72,000 টাকা, আর 1,50,000 টাকার উপর আসে 60,000 টাকা। তো ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে হয় ইএটি। ইএটি হচ্ছে 1,80,000 থেকে 72,000 বাদ দিলে 1,08,000 টাকা এবং 90,000 টাকা। তো নাম্বার অফ শেয়ারস লিখলাম যেটা আমাদের ওয়ার্কিং গণনা করা ছিল 15,000 শেয়ারস অল্টারনেটিভ 1 এ, অল্টারনেটিভ 2 তে 12,500 শেয়ারস। এখন ইপিএস এর সূত্র লিখব, ইপিএস ইকুয়াল টু ইএটি বাই নাম্বার অফ শেয়ারস। এখানে মান বসিয়েছি ইএটির মান, নাম্বার অফ শেয়ারস এর মান। তাহলে দেখলাম ইপিএস অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে ইপিএস আসছে 7.2 টাকা এবং অল্টারনেটিভ 2 এর ক্ষেত্রে ইপিএস আসছে 7.2 টাকা। তার মানে আমরা যে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি গণনা করেছি 2,40,000 টাকা, এই গণনাটা আমাদের সঠিক হয়েছে। কিভাবে বুঝলাম সঠিক হয়েছে? কারণ দুটি বিকল্পের মধ্যেই আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় সমান হয়েছে। তাহলে এই অঙ্কটা থেকে আমরা ইবিআইটি নিরপেক্ষ বিন্দু সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা পাই।
যে ইবিআইটি নিরপেক্ষ বিন্দু হচ্ছে এমন পরিমাণ ইবিআইটি যে পরিমাণ ইবিআইটিতে দুটি বিকল্পর মধ্যেও শেয়ার প্রতি আয় সমান থাকে, শেয়ার প্রতি আয় ইকুয়াল হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন চ্যাপ্টার থেকে ক্যাপিটাল স্ট্রাকচার কি বা ফিনান্সিয়াল স্ট্রাকচার কি, আবার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি তা আলোচনা করলাম, এবং ক্যাপিটাল স্ট্রাকচার থেকে একটি প্রবলেম সলিউশন করলাম। যে প্রবলেমে আমরা প্রথম বের করেছি ক্যালকুলেশন অফ ইপিএস বা আর্নিং পার শেয়ার, তাছাড়া বের করেছি ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, এবং ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করার পরে আমাদের সত্যটা সঠিক হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমরা আবার ভেরিফিকেশন টেবিল তৈরি করেছি, যেখান থেকে আমরা দেখলাম ইপিএস 7.2 উভয় ক্ষেত্রেই হয়েছে, তাহলে আমাদের অঙ্কের সমাধানটা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন থেকে আজকে আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।